হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টিনটিনস ক্লাসেস। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির এগ্রিকালচার চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। এখানে এই চ্যাপ্টারটা রমেশ সিংয়ের বইতে চ্যাপ্টার 8। আমি আশা করব যে তোমরা চ্যাপ্টারটা পড়বে। যে টপিকগুলো আমি কভার করতে বলেছি গুগল ক্লাসরুমে, সেই চ্যাপ্টারগুলো তোমরা, সেই সাব টপিকগুলো তোমরা দেখে নেবে, এবং কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের ডাউট হয়েছে সেইগুলো আমি ডিসকাস করছি। আমি পুরো চ্যাপ্টারটা সব কিছু আমি ডিসকাস করছি না। তো বাকি যে জিনিসগুলো আছে আশা করব যে তোমরা সেগুলো পড়লেই ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। তো এগ্রিকালচার এগ্রিকালচার অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি নিয়ে যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে এগ্রিকালচারের জিডিপিতে শেয়ার কী আছে। প্রথমে ইনিশিয়ালি যখন স্বাধীনতার পরবর্তীকালে এগ্রিকালচার বেসড ইকোনমি ছিল, আমরা জানি আগ্রারিয়ান ইকোনমি, এবং সেইখানে প্রায় মোর দ্যান 50% অফ নেশনস জিডিপি ইউজ টু কাম ফ্রম এগ্রিকালচার, যেটা অ্যাট প্রেজেন্ট 18%-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবং একটা জিনিস কিন্তু আমাদের স্ট্রাইকিং আছে অন্যান্য দেশের তুলনায়, যে 49% পিপল আছে যারা ভারতের মধ্যে, তারা এখনও কিন্তু স্টিল তাদের ইনকামের জন্য ডিপেন্ড করে এগ্রিকালচারের ওপরে। এবং এইটা কিন্তু আমাদের অন্যান্য যে সমস্ত ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি আছে সেখানে কিন্তু এই জিনিসটা অতটা দেখা যায় না। মানে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে 50% পপুলেশান, সে কিন্তু 18% ইনকামের ওপর ডিপেন্ড করে। এবং এইটাই বোঝা যায় যে আমাদের এগ্রিকালচারে মানুষ কতটা গরিব। যেটা তুমি যদি ইউএস ইউকের কম্প্যারিজনে দেখো, সেখানে কিন্তু 2% হচ্ছে জিডিপি দেয় এগ্রিকালচার, এবং তার উপরে 2% মানুষই নির্ভর করে থাকে। এগ্রিকালচার একটা মানে বিগেস্ট সেক্টর এই মুহূর্তে। এটা একটা প্রাইভেট সেক্টর, পুরোপুরি প্রাইভেট সেক্টর। এখানে কোনো ইনকাম ট্যাক্স কাউকে দিতে হয় না, এবং এখানে 90% অ্যান্ড অ্যাবাভ, নিয়ার অ্যাবাউট 40 crore পিপল এই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে। এটা ফুললি আনঅর্গানাইজ সেক্টর। এবং আরেকটা যে সাংঘাতিক ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এই এগ্রিকালচার যে লেবার, এগ্রিকালচার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির 66% এখনও কিন্তু আমাদের মনসুন বা বৃষ্টিপাতের ওপর ডিপেন্ড করে, হুইচ ইজ ভেরি ভেরি আনসার্টেন। সো you can understand that the agricultural sector needs a lots of attention. আরেকটা জিনিস যেটা ইনিশিয়ালি আমরা বলেছিলাম এর আগের ক্লাসে, যে এটা প্রাইম মুভিং ফোর্স হিসাবে ইকোনমিতে গণ্য করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই ফোকাস শিফট হয়ে ইন্ডাস্ট্রির দিকে চলে যায়। এবং তার পেছনে অনেক কারণ ছিল যেগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। কিন্তু আমাদের যে এগ্রিকালচার সেক্টর এই মুহূর্তেও সেটা কিন্তু লো প্রোডাক্টিভিটি, তারপরে লেস টেকনোলজিক্যাল ইনোভেশন, এইগুলোর ওপর দাঁড়িয়ে আছে। এবং তার ফলে এগ্রিকালচার সেক্টরে কিন্তু একটা হিউজ ডেভেলপমেন্টাল স্কোপ আছে। সেইটা আমাদের এখনও আমরা ডিউ টু হোয়াট এভার রিজন, সোশ্যাল হোক, পলিটিক্যাল হোক, যে কোনো রিজনেই হোক না কেন, আমরা সেগুলোকে অ্যাচিভ করতে পারিনি। তো এগ্রিকালচার মেনলি দুটো সেশনে বিভক্ত আমাদের দেশে। একটাকে বলে খারিফ সেশন, যেটা জুলাই থেকে অক্টোবর মাসে হয়। এই সময় জানো মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে। আর আরেকটা হচ্ছে শীতকাল, যেটাকে আমরা রবি শস্য বলি। সেই রবি শস্য অক্টোবর টু মার্চ, এই সময়টায় এটা আরেকটা সেশন। তোমাদের একটা কাজ রইল, যেটা হচ্ছে যে খারিফ যে ফসলগুলো আর রবি যে ফসলগুলো, সেইগুলো কি কি সেটা তোমরা একটুখানি খোঁজ নিয়ে নিজেদের কাছে রাখবে। এবার আমরা এই যেভাবে আমরা প্রসেসটাতে এগোলাম, বা এগ্রিকালচারাল পলিসির যে শিফট হয়েছিল সেইটা কিভাবে হয়েছিল সেইটা আমরা একটুখানি দেখে নেব। আমাদের এই এগ্রিকালচারাল সেক্টরের শিফট মেনলি আমরা তিনটে ডিস্টিংক্ট ফেজে ডিভাইড করি। প্রথম যে ফেজটা স্বাধীনতার পর থেকে টিল 70-এর দশক পর্যন্ত, কোয়ান্টিটি ছিল আমাদের মেন ফ্যাক্টর। মানে আমরা চেয়েছিলাম মোর অ্যান্ড মোর ফুড গ্রেন প্রডিউস করতে এবং সেলফ সাফিসিয়েন্ট হতে। আমরা কিন্তু ফুড গ্রেনে ইনিশিয়ালি সেলফ সাফিসিয়েন্ট ছিলাম না।
আমরা বাইরে থেকে ফুড গ্রেন আমদানি করতাম এবং তার ফলে অনেক পলিটিক্যাল কম্পালশন ছিল আমাদের। সেটা আমরা আমাদের ইকোনমিক হিস্ট্রিতে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। তো 70-এর দশকে আমরা জানি যে গ্রিন রেভলিউশন হয়েছিল, তারপর বিভিন্ন ধরনের খাদ্যশস্যের ক্ষেত্রে একটা রেভলিউশন আসে, মোর অ্যান্ড মোর প্রোডাকশান তৈরি করার চেষ্টা করা হয় এবং পলিসি এটাই ছিল যে আমরা যেন টেকনোলজিক্যাল ইনোভেশন কাজে লাগিয়ে হোক বা কেমিক্যাল ফার্টিলাইজার বা হাই ইল্ডিং ভ্যারাইটির যে সিডস আছে সেইগুলো নিয়ে আমরা কোয়ান্টিটি মানে প্রোডাকশানটা আমরা যেন বাড়াই, মানে ফিজিক্যাল অ্যাক্সেস যেন সবার কাছে থাকে, মানে যে খেতে চাইবে তার সে যেন ফিজিক্যালি সেই ফুডটা পায়। এবার দ্বিতীয় ফেজটা আমরা দেখলাম যে নিয়ার অ্যাবাউট 2000 সাল নাগাদ এই ঘটনাটা ঘটলো। এতকাল আমাদের মেন ফোকাস ছিল ইন্ডাস্ট্রি বা তারপরে এসে সার্ভিস সেক্টর, কিন্তু এই সময় যেটা দেখা গেল যে আমরা সাধারণ মানুষের মুখে কিন্তু খাবার তুলে দিতে পারছি না। তার একটা কারণ হচ্ছে যে মানুষের ইকোনমিক অ্যাক্সেস থাকছে না। আমাদের প্রচুর প্রোডাকশান হচ্ছে, এফসিআইয়ের গোডাউনে মেটেরিয়াল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেইটা ডিস্ট্রিবিউট করা টু দ্য লাস্ট মাইল পিপল সেইটা কিন্তু হচ্ছে না। আমরা বাই 2002-তে 7th লার্জেস্ট এক্সপোর্টার অফ হুইট হয়েছিলাম। মানে আমাদের দেশে যেহেতু লোকজন কিনতে পারছে না সেই জন্য আমরা সেগুলোকে এক্সপোর্টও করে দিচ্ছি, কিন্তু আমরা এটা বলতে পারছি না যে আমাদের দেশে সেগুলো দরকার নেই, কারণ লোকের কাছে টাকা নেই। তো 2002 সালের পর থেকেই যেটা ফুড সিকিউরিটি, তারপর যাতে গরিব মানুষের কাছে খাবারটা পৌঁছে দেওয়া যায় তার জন্য বিভিন্ন ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম বা এনআরইজিএস ইন্টারভেনশন, এই সমস্ত জিনিসগুলো আমরা ভাবতে শুরু করলাম। তো এইখানে মেনলি ফিজিক্যাল অ্যাক্সেসের সাথে সাথে ইকোনমিক অ্যাক্সেসটাও কিন্তু একটা বড় একটা আমাদের মেজর জায়গা হিসাবে ধরা হলো। তো আর 3 নম্বর যে ফেজটা হয়েছিল, 3 নম্বর ফেজটা মেনলি 2 নম্বর ফেজের সাথে কিছুটা ইন্টারসেক্ট করছে। এইগুলোর সাথে সাথে আমরা কিন্তু ইকোলজিক্যাল এবং হেলথ নিড অফ এগ্রিকালচার এটাতেও আমরা ফোকাস করলাম ফেজ 3-তে এসে, এবং এটা কিন্তু সমস্ত ডেভেলপমেন্টাল ইকোনমিতেই এটা আছে। আমরা এই গ্রিন রেভলিউশন যেটা এর আগে আমাদের হয়েছিল কোয়ান্টিটি বাড়াবার জন্য, ফুড গ্রেনের প্রোডাকশান বাড়াবার জন্য, সেইটাকে বোঝা গেল যে এত কেমিক্যাল এত পেস্টিসাইড ইউজ করা হচ্ছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের যেমন শারীরিক ক্ষতি হচ্ছে, এনভায়রনমেন্টেও একটা ইমব্যালেন্স দেখা দিচ্ছে। তো তার ফলেই সেই অর্গানিক ফার্মিং, গ্রিন ফার্মিং এই সমস্ত জিনিসগুলো তখন এই সময় উঠে এলো। তো এই 3টে ডিস্টিংক্ট ফেজে আমাদের ফুড ফিলোসফিটা এলো। এইবার আমরা এই এগ্রিকালচারাল অ্যাসপেক্টে আমরা ল্যান্ড রিফর্মস নিয়ে কিছু কথা বলবো, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা অনেকেই ইতিহাসে এই জিনিসটা পড়েছো। সেটা হচ্ছে যে স্বাধীনতা আগে বা স্বাধীনতার ঠিক পরে পরে আমাদের দেশের বেশিরভাগ জমি সেগুলো জমিদার বা বড় বড় ল্যান্ড হোল্ডার, ল্যান্ডলর্ড যারা ছিল তাদের হাতেই ছিল। এবং এই যে ধনী এবং গরিবের যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু সেই কারণেই মানে এই ল্যান্ড হোল্ডিংয়ের জন্য একটা সমস্যা আমাদের দেখা গিয়েছিল, যে প্রত্যেক মানুষের কাছে সমানভাবে ল্যান্ড নেই, এবং যার কাছে একটা বড় কোয়ান্টিটির ল্যান্ড আছে সে ছোট ছোট চাষিদের শোষণ করছে, এবং চাষিরা যদি ঠিকমতো খাজনা না দেয় তার উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করা এইগুলো করছে, যখন তখন তাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তার ফলে তার কোনো ইকোনমিক সিকিউরিটিও থাকছে না। তো এই সমস্ত কারণে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট আনা হয়, এবং বিভিন্ন স্টেটে এই ল্যান্ড রিফর্মস নিয়ে প্রচুর কাজকর্ম করা হয়েছিল। একটা যেমন যে জিনিসগুলো মেনলি 3টে জিনিস আমরা করেছিলাম, সেটা হচ্ছে যে একটা ইনস্টিটিউশনাল ডিসক্রিপেন্সি যেটা ছিল সেইটাকে প্রথমে আমরা অ্যাবলিশ করার চেষ্টা করলাম। যেরকম যে কারোর কাছে জমি একটা সার্টেন অ্যামাউন্টের বেশি থাকবে না, এটাকে বলা হলো ল্যান্ড সিলিং। এই ল্যান্ড সিলিংয়ের উপরে যে পোর্শনটা কারোর থাকবে সেইটা সরকার বাজেয়াপ্ত করবে, এবং সেটা যাদের ল্যান্ড নেই তাদেরকে সেটা দিয়ে দেবে।
এবার কেউ যদি ধরো তোমার কাছে একটা ল্যান্ড আছে, তুমি সেই ল্যান্ডটা কাউকে দিয়ে চাষ করাতে চাও, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কনসেপ্ট আছে বর্গাদার। বর্গাদার চাষ করবে, বর্গাদার এবং ল্যান্ড ওনার এরা যে দুজন আছে, এরা একটা বর্গাদার চাষ করার পর একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফসল বা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা সে ল্যান্ডলর্ডকে দিয়ে দেবে, এইভাবে সে চাষ করবে। এবং বর্গাদারকে কিন্তু লিগালি মানে ডিসপ্লেস করা যাবে না। তো এই ধরনের বিভিন্ন রকম যে রুলস, যে সমস্ত অ্যাক্টগুলো এসেছিলো, সেখানে ইনস্টিটিউশনাল যে ডিসক্রিপেন্সি সেইগুলোকে রিমুভ করার চেষ্টা করা হয়েছিল। ইনইকুয়ালিটি, যেটা আগেই বললাম, যে ল্যান্ড ওনারশিপের একটা বড় ইনইকুয়ালিটি দেখা গেছিলো। কিছু লোকের কাছে বিশাল সংখ্যক জমি, আর বেশিরভাগ লোকের কাছে কোনো জমি নেই। তো এইখানে গভর্নমেন্ট যে ইন্টারভেনশনটা করলো সেইটা হচ্ছে যে এই ল্যান্ড ওনারশিপটাকে ফুললি রিস্ট্রাকচার করার চেষ্টা করা হলো, এবং সেই আগেকার দিনের সেই জমিদারি প্রথার অবসান ঘটিয়ে এই মানে জমিকে পাট্টা দিয়ে, যার জমি নেই তাকে জমি দিয়ে ইনইকুয়ালিটিটাকে ইকুয়াল করার চেষ্টা করা হলো। আর 3 নম্বর যে অবজেক্টিভ আছে ল্যান্ড রিফর্মসে, সেটা হচ্ছে তোমার প্রোডাকশান ব্যারিয়ারটাকে যাতে মুছে ফেলা যায়। মানে তোমার যদি এই মুহূর্তে এগ্রিকালচারের ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে এগ্রিকালচারের টেকনোলজিকে তোমাকে ইনক্লুড করতে হবে, এবং টেকনোলজিকে যদি ইনক্লুড না করা যায় তাহলে কিন্তু তোমার কোনো মানে এগ্রিকালচার জিডিপিতেও ভালো রকম প্রোডাকশান দেবে না, ভালো রকম মানে শেয়ার থাকবে না, এবং দেশের মানুষ গরিব, এবং দেশটাও পুরোটা গরিবই রয়ে যাবে। তো সুতরাং প্রোডাকশানের জন্য যে যে ব্যারিয়ারগুলো ছিল, যে এক তো হচ্ছে যে বড় লোকের হাতে ল্যান্ড, চাষিদের কোনো মানে সিকিউরিটি নেই, তারপর তোমার টেকনোলজিক্যাল ইনোভেশন হচ্ছে না। তো এইগুলোকে যাতে, এগুলোই হচ্ছে প্রোডাকশান ব্যারিয়ার, তো এইগুলো তোমার রিমুভ করার জন্য বিভিন্ন রকমের আইনটা আনা হলো। তো সেই ক্ষেত্রে আমরা কি কি করলাম? আমরা জমিদারি প্রথার অ্যাবলিশন করলাম, এবং আমরা যেটা বললাম যে জমি যার, সেই কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকবে গভর্নমেন্টের, এবং সেই কিন্তু ল্যান্ডের যে রেন্ট হবে বা ল্যান্ডের যে খাজনা হবে সেইটা সে পেমেন্ট করবে। রেন্ট একটা নির্দিষ্ট করা হলো, এবং এইটা শেয়ার প্রপার ল্যান্ড ওনারকে কত দেবে সেইটাও ফিক্স করা হলো। সেখানে ল্যান্ড ওনারদের কোনো আলাদা করে তারা কিছু বলতে পারবে না, মানে যারা আর কি চাষ করছে, ভাগ চাষ করছে, তারা ল্যান্ড ওনারকে কত দেবে সেইটা মানে একটা আইন করে ঠিক করে দেওয়া হলো। তারপর এই যে ভাগ চাষি যারা, যেটা মানে যেরকম বর্গাদার এরকম আছে, এরা তোমার এদেরকে তুমি তাড়িয়ে দিতে পারবে না, যখন তখন তাড়িয়ে দিতে পারবে না, এবং তোমার যে তার যে ফিউচার ইনকাম এবং তার যে ইকোনমিক সিকিউরিটি সেইটা বজায় থাকবে। আর টেন্যান্টকে ওনারশিপ রাইট দেওয়া হলো, মানে ল্যান্ড টু দ্য টিলার, এই যে কথাটা, যে চাষ করবে জমিতে তার অধিকার থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে এনশিওর করা হলো। এটা এই সবকটাকেই আমরা টেনেন্সি রিফর্মস বলি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এন্টায়ার ল্যান্ড রিফর্মস ইজ এ ভেরি ভাস্ট সাবজেক্ট। তোমরা যদি পড়াশোনা করতে চাও অনেক কিছু করতে পারো, বাট আমাদের বিসিএসের জন্য এইটুকু জিনিসটা বুঝলে আশা করি হয়ে যাবে। এন্টায়ার জিনিসটাকে রিঅর্গানাইজেশন করা হলো, যেটা এক তো হচ্ছে যে সিলিং ল, যেটা আমি বললাম, সেটা হচ্ছে যে তোমার কাছে একটা সার্টেন অ্যামাউন্টে বেশি জমি থাকবে না, সেই জমিটা যেটা থাকবে সেইটা তোমার গভর্নমেন্ট নিয়ে নেবে, এবং গভর্নমেন্টের কাছেও একটা ল্যান্ড ব্যাংক থাকবে। যখন কোনো বড় ল্যান্ডের দরকার হবে কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বা কোনো এগ্রিকালচারাল পারপাসে, তখন কিন্তু সেই ল্যান্ড ব্যাংক থেকে ল্যান্ড নিয়ে গভর্নমেন্ট কাজ করবে। আর হচ্ছে যে কোঅপারেটিভ ফার্মিং বলে একটা জিনিস ঠিক হলো, মানে চালু হলো। সেটা হচ্ছে যে সবাই মিলে, বিভিন্ন মার্জিনাল ফার্মার এরা ছিল, এরা বিভিন্ন লোকেরা মিলে একটা কোঅপারেটিভ তৈরি করলো, এবং জমির যে মালিকানা সেইটা মিউচুয়ালি ফিক্স হলো। তো এই যে ল্যান্ড রিফর্মসের যে যে কাজগুলো মেনলি করা হয়েছিল, এইগুলো একটুখানি ভালো করে তোমাদের বই থেকে বুঝতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দিস ইজ দ্য ক্রাক্স অফ দ্য সিস্টেম। মানে আমরা একটা কিন্তু পুরনো সিস্টেম থেকে একটা নতুন সিস্টেমের দিকে আস্তে আস্তে
আমরা এগোতে শুরু করলাম, যেখানে মার্জিনাল ফার্মার্স যারা আছে, যারা একদম মানে মার্জিনাল চাষি আছে, তাদের যাতে একটা সোশ্যাল সিকিউরিটি থাকে, একটা ইকোনমিক রাইট থাকে, সেইটাকে ইনশিওর করা, এবং ইনকাম ইকুয়ালিটি যেটা আছে, ইনকাম ইনইকুয়ালিটি যেটা আছে, সেইটাকে দূর করা। তো আমি এখানে ডান দিকে একটা টেবিল বানিয়ে দিয়েছি যে প্রত্যেকটা প্ল্যানে কীভাবে এই এগ্রিকালচারাল পলিসি বেসিক্যালি প্রত্যেক পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কীভাবে কাজ করার চেষ্টা করা হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস মানে কোন কোন প্ল্যানে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেইটা আমি একটা টেবিল বানিয়ে লেখার চেষ্টা করেছি। এটা আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা একটু ভালোভাবে এটা দেখে নেবে। কিন্তু এই ল্যান্ড রিফর্মসের যে ইনিশিয়েটিভটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছিল, সেইটা কিন্তু মানে অনেকাংশে সফল হয়নি। এইটার পেছনে অনেক কারণ আছে, এবং দিস ইজ স্টিল ডেট ইজ এ ভেরি হাইলি ডিবেটেবল টপিক। ল্যান্ড যেরকম বলা হলো, ল্যান্ড সিলিং দেওয়া হবে, কারোর নামে মানে একটা সার্টেন একারের বেশি ল্যান্ড থাকবে না। তো সেক্ষেত্রে যেটা করা হলো, ফ্যামিলির লোকজনের নামে, বাড়ির পোষা জীবজন্তুর নামে ল্যান্ড রেজিস্ট্রেশন করা শুরু হলো, এবং তার ফলে আলটিমেটলি যেটা দেখা গেল যে এই পুরো যে প্রসেসটা, যেখানে মার্জিনাল ফার্মারদের হাতে ল্যান্ড তুলে দেওয়ার কথা বলা হয়েছিল, সেইটা কিন্তু তোমার ফেল করে গেল। সো পলিটিক্যাল উইল একটা ছিল না। পলিটিক্যাল উইল ছিল না এই কারণে যে এই যে বড় বড় ল্যান্ডলর্ড যাদের কাছে বেশি জমি আছে, তারাই কিন্তু আইনসভায় রিপ্রেজেন্ট করতো নিজেদের। তো সেই হিসেবে তারা কখনোই চাইতো না যে তাদের যে ল্যান্ড আছে সেইটা কোনো রকমভাবে আইন এসে তাদের হাত থেকে জিনিসটা চলে যায়। বেনামি বা ফার্জি ট্রানজ্যাকশন যেটা আমি বললাম তোমাকে, দেখা গেছে যে একটা হাতির নামে প্রচুর জমি রেজিস্টার হয়েছে। স্টেট জেনারেলি বিগ ফার্মারদের দিকেই ছিল, তার কারণ এরাই ছিল সরকারের মূল চালিকা শক্তি। পুরো সিস্টেমটায় প্রচুর লুফোল ছিল, যেটা এরা আবিষ্কার করে নিয়েছিল, এবং সেই অনুযায়ী এরা কাজ করত, এবং এই ব্যাপারে অভিযোগ জানানোর কোনো জায়গা ছিল না। একমাত্র কোর্টে যেতে পারতো লোকে, কিন্তু কোর্টে যাওয়াটা তো খুবই খরচা সাপেক্ষ ব্যাপার ছিল। সেই হিসেবে এই এন্টায়ার যে প্রসেসটা, এই এন্টায়ার ল্যান্ড রিফর্মস প্রসেসটা টু সাম এক্সটেন্ট আজকের ডেটে যদি আমরা এটাকে রিভিউ করি, এর যে ডিজায়ার্ড অবজেক্টিভ ছিল সেইটা কিন্তু ফুলফিল হয়নি। তো এই অবজেক্টিভ চারটে ছিল মেনলি। তো আমরা যেটা বলেছি প্রথমে, যে ইকোনমিক কন্ডিশন ফার্মারদের ইমপ্রুভ করতে হবে, এবং টেন্যান্টদের টেন্যান্সি রাইট দিতে হবে। তো সেইটাতে প্রোডাক্টিভিটি এইভাবে ইনশিওর হবে। আর সবাইকে যাতে, সবার কাছে যাতে জমি থাকে, এবং সবাই যাতে সোশ্যালি এবং ইকোনমিক্যালি সিকিওর থাকে, সেটাকে ইনশিওর করতে হবে। তারপর হচ্ছে যে টোটাল ইনকাম যেটা হচ্ছে ফ্রম দ্য ল্যান্ড, সেইটা যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, তো সেইটাকে ইনশিওর করা। এবং তারপর যে চাষি যে চাষ করছে, তার যেন জমির ওপর একটা রাইট থাকে। ঠিক আছে, তো এই চারটে অবজেক্টিভই মেন ছিল, যেটা আমি আগেও বললাম। এবং এটা কি কারণে তোমার ফেলিওর হয়েছে, আজকের ডেটে তুমি যদি দেখো 2010-11 ডেটা আমি তোমাদের দেখাচ্ছি, যে আউট অফ 100% টোটাল ল্যান্ড, মার্জিনাল ফার্মার যারা আছে এই মুহূর্তে এটা 67.1%, এবং লার্জ ফার্মার যারা ছিল তারা হচ্ছে 0.7%। স্বাধীনতার পরে পরে কিন্তু এটা এরকম ছিল না, সেখানে প্রায় 95% ছিল এই লার্জ এবং মিডিয়াম ল্যান্ড হোল্ডিং, আর বাকিদের হাতে ছিল কিছুটা, মার্জিনালদের কাছে তো কিছু ছিলই না। তো এইখানে অ্যাভারেজ সাইজ অফ ল্যান্ড হোল্ডিংও আমি একটা দেখিয়েছি, যে একজন লার্জ ফার্মারের অ্যাভারেজ সাইজ কত, আর একজন মার্জিনাল ফার্মারের অ্যাভারেজ ল্যান্ড সাইজ কত। তো এইটাতে ল্যান্ড রিফর্মস কিন্তু আমাদের এগ্রিকালচারে it was very necessity, and which is debatable that whether we are able to achieve this. এই সংক্রান্ত ব্যাপারে PL 480 বলে একটা কনসেপ্ট আছে, এটা একটুখানি আমি আলোচনা করছি। PL 480 হচ্ছে পাবলিক ল 480, ইউএস গভর্নমেন্ট একটা বিল পাস করায়, সেটা পরবর্তীকালে অ্যাক্ট হয়। সেটা হচ্ছে ভারতে তারা কিছু খাদ্যশস্য পাঠাবে। ঠিক আছে, সেই স্বাধীনতার প্রথম দিকে যখন আমাদের মানে প্রোডাকশানের থেকে পপুলেশন বেশি ছিল, তখন আমরা বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করতে হতো। তো এই আমেরিকার লোক, এই যে মাথায় এই টুপিতে US লেখা আছে, এই লোকটা PL 480 নিয়ে হাজির হলো,
আর আমাদের ফুড মিনিস্টার ওখান থেকে খাবার নিয়ে আমাদের দেশের গরিব মানুষকে খাওয়াচ্ছে। ঠিক আছে, এবং এটাতে কি হলো আলটিমেটলি কিন্তু এই PL480 এখানে যে ফুড গ্রেনগুলো কেনা হতো এর আন্ডারে, সেটা কিন্তু নর্মাল মার্কেটে কিনতে গেলে একটু বেশি দাম পড়তো গভর্নমেন্টের। তো বেশি দাম যেহেতু সেই সময় আমাদের ফরেন এক্সচেঞ্জ ছিল না খুব একটা, সেই জন্য আমরা ইউএসের ওপর টোটালি ডিপেন্ড হয়ে পড়েছিলাম। এবং ইউএস কী করেছিল, ইউএস বলে মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের পলিটিক্যাল প্রেশার তারা দিত, যেরকম ধরো এই দেশের সাথে যুদ্ধ করবে না, অ্যাটম বোমা বানাবে না, এই রিসার্চটা তুমি করতে পারবে না। তো এই রকম বিভিন্ন রকমের তারা নিজেদের মর্জি মাফিক তারা এই কাজটা করতো। লাল বাহাদুর শাস্ত্রীর সময় থেকেই এই চেষ্টা করা হয় যে আমরা ফুডের ক্ষেত্রে আমরা সেলফ ডিপেন্ডেন্ট হব, কিন্তু সেই সময় সেটা করা যায়নি, কারণ সেই সময় পরপর ড্রট এবং তারপর তোমার কতগুলো ইন্দোচীন যুদ্ধ, তারপর ভারত পাকিস্তান যুদ্ধ প্রভৃতি কারণে আমাদের খুব অসুবিধে হয়েছিল। এবং সেই সময় যখন ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হন, তিনি কিন্তু প্রথম এই সেলফ রিলায়েন্স বা সেলফ সাফিসিয়েন্সি এই ব্যাপারটা তিনি বুঝতে পারেন। তো সেই গভর্নমেন্টেরই মন্ত্রী AP শিন্ডে তিনি 1971 সালেই বলেন যে আমরা আর PL480 এগ্রিমেন্টের আন্ডারে আমরা আমেরিকার কাছ থেকে কিছু কিনবো না। সো দিস ওয়াজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ডিসিশন। এবং মনে রাখবে যে সেই সময় গ্রিন রেভলিউশন শুরু হয়ে গেছে, আমরা একটা বিরাট কোয়ান্টিটিতে আমরা খাদ্যশস্য প্রডিউস করছি, বিকজ ইন্দিরা গান্ধী যেটা বুঝেছিলেন যে আনটিল অ্যান্ড আনলেস টোটাল ব্যাপারটা মানে হচ্ছে, টোটাল যখন খাবার দাবারের সিস্টেমটা নিয়ে যখন কাজটা মানে লোকে একটা দেশ ইন্ডিপেন্ডেন্ট হতে পারছে না, সেটার জন্য যদি অন্য কোনো দেশের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, তাহলে কোনোদিনই কিন্তু সেলফ সাফিসিয়েন্সি ইন ট্রু সেন্স করা যাবে না। So this was PL480. Someone asked me what is PL480. I am telling you this. গ্রিন রেভলিউশন তোমরা সবাই জানো যে আমাদের স্বামীনাথন এবং নরম্যান বোরল্যাগের নির্দেশে হয়েছিল। এইখানে মেনলি এই জায়গাটাতেই গ্রিন রেভলিউশন ফোকাস করেছিল বলে ক্রিটিকরা বলেন। এবং তিনটে মেনলি জিনিসের ওপর এই গ্রিন রেভলিউশনটা দাঁড়িয়ে আছে: বায়োকেমিক্যাল, মেকানিক্যাল এবং সোশ্যাল। বায়োকেমিক্যালের মধ্যে হচ্ছে হাইব্রিড সিডস এবং ফার্টিলাইজারের ইউজ, হার্বিসাইডস এবং পেস্টিসাইডের ইউজ। হ্যাঁ, এবং সেইখানে কি করবে, তোমার এটা প্রোডাকশান বাড়াবে, উইডস, পেস্ট এগুলো কন্ট্রোল হয়ে যাবে। এবং কিন্তু অসুবিধে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে হিউজ অ্যামাউন্ট অফ পেস্টিসাইড যেটা আলটিমেটলি জলের সাথে ধুয়ে নদীতে চলে যাবে, এটা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করবে। মেকানিক্যাল প্রসেস কী কী তারা ফলো করতে হবে, প্রচুর জল লাগবে, সুতরাং পাম্প, ইলেকট্রিক পাম্প ব্যবহার করতে হবে, ইরিগেশন, ওয়াটার সাপ্লাই কন্ট্রোল করতে হবে, লেস লেবার লাগবে, কারণ পুরো ব্যাপারটাই একটা মেকানাইজড ওয়েতে হয়ে যাবে। যে জায়গাটা অনুর্বর সেই জায়গাটা উর্বর করা যাবে। এবং মার্কেটের ট্রান্সপোর্ট মুভমেন্ট যদি আমাদের ঠিকঠাক হয়ে যায়, তাহলে মার্কেটের যে অ্যাক্সেসটা সেইটাও আমরা পাবো। আর সোশ্যালে আমি আগেই বলেছি, ল্যান্ড রিফর্মস যেটা বললাম, লোন দেওয়া যাবে, বিভিন্ন ডিস্ট্রিবিউটিভ সিস্টেমের যে সেই চেঞ্জটাও আসবে। এবং এর যে কনসিকুয়েন্স যেটা হয়েছে, মানে প্রত্যেকটাতেই আমি এটা কী করা হয়েছিল এই প্রথম 3টে বাক্সতে আছে, এবং তার ফলস্বরূপ কী হয়েছিল সেটা পরের 3টে বক্সে আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ গ্রিন রেভলিউশন। আমরা যদি আরও ভালোভাবে দেখি, এই 5টা জিনিস দরকার হচ্ছে তোমার গ্রিন রেভলিউশনের জন্য। তোমার হাই ইল্ডিং ভ্যারাইটিস অফ সিডস লাগছে, যেগুলো মানে উচ্চতায় ছোট হবে কিন্তু প্রচুর ফলন হবে। মডার্ন ফার্টিলাইজার লাগছে, যার বেশিরভাগটাই হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার। প্রচুর জল লাগছে ইরিগেশনের জন্য। পেস্টিসাইড লাগছে, যাতে তোমার এই কস্টলি প্রোডাকশানটা তোমার নষ্ট না হয়ে যায়। এবং এই টোটাল জিনিসগুলো করার জন্য তোমার পয়সা লাগছে, যেটা তোমার কাছে যেন রেডিলি অ্যাভেলেবল থাকে। তো এইগুলো হচ্ছে প্রবলেম যেগুলো হয়েছিল। সেটা হচ্ছে যে কস্ট অফ প্রোডাকশান ডেফিনেটলি বেড়ে গেছিলো, এবং তার ফলে কি হলো, যারা ছোট ছোট চাষি ছিল, এর আগেই আমাদের ল্যান্ড রিফর্মস কিছুটা হয়েছিল, ছোট ছোট চাষি যারা ছিল তারা কিন্তু এই গ্রিন রেভলিউশনের বেনিফিটটা নিতে পারেনি। সেই কারণে যে সমস্ত স্টেটগুলো গরিব স্টেট, তারা কিন্তু এই গ্রিন রেভলিউশন সেখানে হয়নি।
রিচ অ্যান্ড পুয়ারের মধ্যে গ্যাপটা ডেফিনেটলি বেড়ে গেছিলো, আনএমপ্লয়মেন্ট তৈরি হয়েছিল কারণ চাষের ক্ষেত্রে অত লেবার আর লাগছিল না, এনভায়রনমেন্টাল হার্মস যেটা আগেই বলেছি, টেকনোলজির লিমিটেড অ্যাপ্লিকেশান ছিল, আর মানুষ যেহেতু এগুলোকে যে প্রোডাকশান হলো কেমিক্যালি প্রডিউসড জিনিসগুলো খাওয়ার ফলে মানুষের শরীরের ডিজিজ যেগুলো হতো সেগুলোতে রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে গেল। সমস্ত ধরনের ডায়েট, যারা ডায়াবেটিক তাদের পক্ষে এগুলো খাওয়াটা সম্ভব হচ্ছিল না। উইটস যেটা ছিল সেটা অনেকগুলো মানে সেগুলো আর কি একটা সার্টেন লেভেলে কমে যাওয়ার পরেও আবার সেটা বাড়তে শুরু করলো, এবং এমনভাবে হঠাৎ করে বাড়তো, এবং যেটা এই তোমরা যেরকম এখন পঙ্গপাল রাজস্থানের যে কেসটা দেখছো সেই রকম ব্যবস্থা। এটাও একটা প্রবলেম অফ গ্রিন রেভলিউশন। আর প্রাইস ফ্লাকচুয়েশন তো ছিলই, কারণ কোন স্টেটে কোনো স্টেটে বেশি প্রোডাকশান হচ্ছে, কোনো স্টেটে কম প্রোডাকশান হচ্ছে, তো সেই হিসেবে প্রাইস ফ্লাকচুয়েশন অ্যাক্রস দ্য কান্ট্রি, কোথাও বেশি দামে জিনিসটা পাওয়া যাচ্ছে, কোথাও সেম জিনিসটা কম দামে পাওয়া যাচ্ছে, এইরকম হচ্ছিল। So green revolution is a very important chapter which you need to understand, and you have to study this from the book. মানে মেনলি গ্রিন রেভলিউশন সংক্রান্ত পুরো হিস্ট্রি, মানে একদম কে এটাকে ক্রিয়েট করেছে, কে এটাকে নিয়ে মানে কোথায় কোথায় এর এফেক্ট হয়েছে, এর সুবিধে কী হয়েছে, এর অসুবিধে কী হয়েছে, টোটাল জিনিসটা কিন্তু তোমাদের খুব এই চ্যাপ্টার থেকে ভালোভাবে পড়তে হবে।